চিন্তা করুন তো, আপনি ঢাকা বা অন্য কোনো বড় শহরের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনি সদ্য ভর্তি হয়েছেন। চোখে একরাশ স্বপ্ন নিয়ে ক্যাম্পাসের গেট দিয়ে ঢুকলেন, কিন্তু প্রথম সপ্তাহ না পেরোতেই একদল বড় ভাই আপনাকে ডেকে পাঠালো গেস্ট রুমে। সেখানে আপনাকে শেখানো হলো ক্যাম্পাসের অলিখিত নিয়মকানুন, কিভাবে বড় ভাইদের সম্মান করতে হবে, কেন তাদের মিছিলে নিয়মিত হাজিরা দিতে হবে, আর কি করলে এই বিশাল ক্যাম্পাসে টিকতে তার সবক মুখস্থ করালো। আপনার উচ্চশিক্ষার স্বপ্ন আর মুক্তিচিন্তার আকাঙ্ক্ষাগুলো প্রথম ধাক্কাতেই একরাশ আতঙ্ক আর অস্বস্তির মেঘে ঠেকে গেল। ভয় আর আতঙ্ক নিয়ে কোনো রকম পড়ালেখা শেষ করে বের হতে পারলেই বাঁচেন। এই চিত্রটি আজ বাংলাদেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের এক সাধারণ এবং নির্মম বাস্তবতা। আবাসিক হলের একটি সিট পাওয়া থেকে শুরু করে ক্যান্টিনে শান্তিমতো খাওয়া কিংবা লাইব্রেরিতে পড়াশোনা করা পর্যন্ত সবকিছুই যেন এক অদৃশ্য রাজনৈতিক শক্তির ইশারায় নিয়ন্ত্রিত হয়। অথচ এই দেশের জন্মলগ্ন থেকে শুরু করে প্রতিটি ঐতিহাসিক অর্জনের সাথে ছাত্র রাজনীতির এক গৌরবময় অধ্যায় জড়িয়ে আছে। আমাদের ছাত্র রাজনীতির ইতিহাস তো এমন কলঙ্কের ছিল না। 52 ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিকের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া, 66-র 6 দফার পক্ষে ছাত্রদের সোচ্চার অবস্থান, 69-এর গণ অভ্যুত্থানে শহীদ আসাদের রক্তমাখা শার্ট হাতে নিয়ে জনতার উত্তাল মিছিল এবং সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে স্বৈরাচার আইয়ুব খানের পতন ঘটানো, এই সবই আমাদের সেই অতীতের কথা মনে করিয়ে দেয়, যখন ছাত্র সমাজে ছিল জাতির সবচেয়ে সচেতন, সাহসী এবং নিঃস্বার্থ অংশ। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে ছাত্রদের সশস্ত্র সংগ্রাম আর আত্মত্যাগ তো সেই ইতিহাসের সর্বোচ্চ শিখর আরোহণ করেছিল। কিন্তু বর্তমানে ছাত্র রাজনীতির যেন অতীতের সব অর্জনকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ঠিক এই নষ্ট হয়ে যাওয়া বর্তমান আর সোনালী অতীতের বিশাল ফারাকের মাঝখানে একটি রাজনৈতিক শক্তি আকর্ষণীয় বার্তা নিয়ে সাধারণ মানুষের সামনে হাজির হয়। তারা প্রতিশ্রুতি দেয় দেশের এই লেজুর বৃত্তির কলুষিত ছাত্র রাজনীতিকে তারা কবর দিয়ে স্বাধীনতা পরবর্তী প্রথম সত্যিকারের ছাত্র সংগঠন গড়ে তুলবে। যখন এনসিপির মতো কোনো একটি নতুন দল এই দাবি করে, তখন তা একই সাথে মানুষের মনে আশা এবং গভীর সংশয়ের জন্ম দেয়। প্রশ্ন ওঠে, এই দাবিটি কি শুধুই একটি ফাঁকা রাজনৈতিক বলি, নাকি এর পেছনে আসলেই কোনো বাস্তবসম্মত পরিকল্পনা আছে? যে নষ্ট রাজনীতির চক্র গত 50 বছরে ক্যান্সারের মতো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে, সেই চক্র ভেঙে এমন একটি আদর্শবাদী সংগঠন গড়া কি আদৌ সম্ভব এনসিপির পক্ষে? এই দাবির সত্যতা মাপার আগে আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে একটি সত্যিকারের ছাত্র সংগঠন বলতে ঠিক কী বোঝানো হচ্ছে। এই ধারণাটির মূল ভিত্তি হলো ছাত্র রাজনীতির সেই আদর্শ যা জাতীয় স্বার্থ এবং ছাত্রদের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এমন একটি সংগঠনের প্রধান বৈশিষ্ট্য হবে কয়েকটি। প্রথমত, এর একমাত্র এবং প্রধান কাজ হবে ছাত্রদের নিজেদের সমস্যাগুলোর সমাধান করা। যেমন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সিট সংকট দূর করা, লাইব্রেরিকে আধুনিক ও সমৃদ্ধ করা, মানসম্মত খাবারের ব্যবস্থা করা, গবেষণার জন্য ফান্ড বৃদ্ধি করা, সেশন জট কমানো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সকল শিক্ষার্থীর জন্য একটি নিরাপদ ও ভয়মুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করা, যেখানে ভিন্নমত প্রকাশের কারণে কাউকে শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হতে হবে না। দ্বিতীয়ত, এমন একটি সংগঠনের থাকবে পরিপূর্ণ অভ্যন্তরীণ গণতন্ত্র। দলের নেতা মূল রাজনৈতিক দলের সদর দপ্তর থেকে চাপিয়ে দেওয়া হবে না, বরং হল, ক্যাম্পাস এবং কেন্দ্রীয় পর্যায়ে নিয়মিত ও স্বচ্ছ কাউন্সিল বা নির্বাচনের মাধ্যমে সাধারণ ছাত্রছাত্রীরাই তাদের নেতা নির্বাচন করবে। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি হবে তার মূল রাজনৈতিক দল থেকে সম্পূর্ণ স্বাধীন। অর্থাৎ এনসিপি যদি কোনোদিন ক্ষমতায় যায়, তাদের ছাত্র সংগঠন সরকারের যে কোনো ছাত্র স্বার্থ বিরোধী কাজের সমালোচনা করার মতো নৈতিক সাহস এবং সাংগঠনিক শক্তি রাখবে। মূল দলের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করার কোনো বাধ্যবাধকতা তাদের থাকবে না। চতুর্থত, এটি হবে ক্যাম্পাসে জ্ঞান চর্চা, বিতর্ক, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। পেশি শক্তি বা রাজনৈতিক প্রভাব বিস্তারের বদলে তারা ছাত্রদের সৃজনশীলতা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশে সাহায্য করবে। ছাত্রদলের এই চিত্রটি নিঃসন্দেহে আকর্ষণীয় এবং সকলেরই কাম্য। কিন্তু এখন প্রশ্ন হলো, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে গত 50 বছরে কেন এমন একটি ছাত্র সংগঠন গড়ে উঠল না? এর উত্তর খুঁজতে হলে আমাদের রাজনীতির অন্ধকারগুলিতে প্রবেশ করতে হবে। 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে, বিশেষ করে সামরিক শাসন জারি হবার পর থেকে ছাত্র রাজনীতি তার আদর্শিক পথ থেকে দ্রুত সরে যেতে শুরু করে।
রাজনৈতিক দলগুলো বিশেষ করে ক্ষমতাসীনরা ছাত্রদেরকে নিজেদের ক্ষমতার সিঁড়ি হিসেবে নির্লজ্জভাবে ব্যবহার করতে শুরু করে। ক্যাম্পাসগুলোকে বানানো হয় নিজেদের রাজনৈতিক প্রভাব বলয় এবং পেশি শক্তি প্রদর্শনের ক্ষেত্র। ছাত্র সংগঠনগুলো ধীরে ধীরে পরিণত হয় মূল দলের সশস্ত্র ক্যাডার বাহিনীতে। এই বিকৃত ছাত্র রাজনীতি সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়েছে। এই সিস্টেমে আবাসিক হলের সিট নিয়ন্ত্রণ, ক্যান্টিন বা ক্যাম্পাসের আশেপাশের দোকানের চাঁদা, নির্মাণ কাজের ঠিকাদারি বা টেন্ডারবাজি এবং স্থানীয় পরিবহন খাত নিয়ন্ত্রণ করে ছাত্র নেতারা বিপুল পরিমাণ অর্থ ও ক্ষমতার মালিক হয়। এই লোভনীয় ব্যবস্থার কারণেই ছাত্র রাজনীতিতে সাধারণ মেধাবী শিক্ষার্থীরা কোণঠাসা হয়ে পড়ে এবং এক ধরনের মাস্তান প্রকৃতির তরুণেরা নেতৃত্বে চলে আসে, যাদের মূল লক্ষ্য থাকে ব্যক্তিগত স্বার্থ হাসিল করা। 2019 সালে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে তার হলের কক্ষে শুধুমাত্র ভিন্নমত প্রকাশের জন্য পিটিয়ে হত্যার মতো ঘটনা এই বিকৃত সংস্কৃতির এক মর্মান্তিক এবং বিভৎস পরিণতি। এই একটি ঘটনায় বুঝিয়ে দেয় ছাত্র রাজনীতির নামে যে দানব তৈরি হয়েছে তা কতটা ভয়ঙ্কর। তাছাড়া যখন যে দল ক্ষমতায় থাকে তাদের ছাত্র সংগঠন এক ধরনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং অলিখিত আইনি দায়মুক্তি ভোগ করে। চাঁদাবাজি বা অন্যান্য গুরুতর অপরাধের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণত কোনো কার্যকর পদক্ষেপ নেয় না। এই রাষ্ট্রীয় আশ্রয় একটি নতুন আদর্শবাদী ছাত্র সংগঠনের জন্য সবচেয়ে বড় বাধা, কারণ তারা এই ধরনের কোনো সুবিধা তো পাবেই না, বরং প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন এবং ক্ষেত্র বিশেষে প্রশাসনেরও রোষানলে পড়ার প্রবল আশঙ্কা থাকবে। তবে এই ঘোর অন্ধকারের মধ্যেও আশার আলো যে একেবারেই নেই তা নয়। গত এক দশকে আমরা বেশ কয়েকটি বড় ছাত্র আন্দোলন দেখেছি, যা কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের ব্যানার ছাড়াই সাধারণ ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গড়ে উঠেছিল। 2015 সালে শিক্ষার উপর ভ্যাট বিরোধী আন্দোলন, দেশ কাঁপিয়ে দেওয়া 2018 সালের সড়ক নিরাপত্তা আন্দোলন কিংবা তার আগে পরের কোটা সংস্কার আন্দোলন, এই সবগুলোই প্রমাণ করে ছাত্ররা যখন নিজেদের অধিকারের প্রশ্নে বা সামাজিক কোনো বড় অন্যায়ের বিরুদ্ধে একজোট হয়, তখন তারা এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হতে পারে। এই আন্দোলনগুলো দেখিয়েছে যে ছাত্র রাজনীতির সেই আদর্শিক শক্তিটুকু সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে এখনো বেঁচে আছে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হওয়া 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনও এর একটি বড় প্রমাণ। সেই নির্বাচনে ছাত্রলীগ ছাত্রদলের মতো বড় এবং প্রভাবশালী সংগঠনগুলোর বাইরে কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে আসা একটি প্ল্যাটফর্মের নেতা নুরুল হক নূরের সহ সভাপতি পদে জয়লাভ বুঝিয়ে দেয় যে শিক্ষার্থীরা একটি বিকল্পের জন্য কতটা মুখিয়ে আছে। তারা প্রতিষ্ঠিত ধারার প্রতি অনাস্থা জানাতে প্রস্তুত। এই প্রেক্ষাপটে এনসিপির মতো কোনো নতুন দল যদি একটি আদর্শবাদী ছাত্র সংগঠন গড়তে চায়, তাদের পথটি যে কতটা কাঁটায় ভরা হবে তা সহজেই অনুমেয়। তাদের লড়তে হবে ক্যাম্পাসে গেড়ে বসা সশস্ত্র ক্যাডারদের বিরুদ্ধে, যারা তাদের দখলদারিত্ব ছাড়তে চাইবে না। তাদের মোকাবেলা করতে হবে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সাথে গাঁটছড়া বাঁধা বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সাধারণ ছাত্রদের আকৃষ্ট করা। যখন এক পক্ষ একজন শিক্ষার্থীকে একটি হল সিট বা নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে, তখন অন্য পক্ষের আদর্শের কথা কতজন শুনবে? যে ছাত্রটি প্রত্যন্ত গ্রাম থেকে ঢাকায় পড়তে এসেছে, তার কাছে হয়তো একটি নিরাপদ আশ্রয়ের মূল্য আদর্শের চেয়ে অনেক বেশি। আর সবচেয়ে বড় এবং চূড়ান্ত পরীক্ষাটি আসবে তখন, যদি কোনোদিন তাদের মূল দলটি ক্ষমতার কাছাকাছি পৌঁছায়। বিরোধী দল থেকে আদর্শের কথা বলা খুব সহজ, কিন্তু ক্ষমতার স্বাদ, সরকারি পৃষ্ঠপোষকতা, অফুরন্ত সুযোগ সুবিধা আর প্রভাব বিস্তারের হাতছানি উপেক্ষা করে নিজেদের সত্যিকারের ছাত্র সংগঠন হিসেবে ধরে রাখাটাই হবে আসল অগ্নিপরীক্ষা। ইতিহাস বলে, ক্ষমতার সংস্পর্শে এসে সবচেয়ে আদর্শবান আন্দোলনও তার চরিত্র হারিয়ে ফেলে। দিন শেষে স্বাধীনতা পরবর্তী প্রথম সত্যিকারের ছাত্রদল গড়ার এই দাবিটি একটি রাজনৈতিক লক্ষ্যের চেয়েও বেশি কিছু। এর বাস্তবায়ন আজকের বাস্তবতায় হয়তো অনেক দূরের স্বপ্ন, কিন্তু এনসিপি যে এমন একটা দাবি বুক ফুলিয়ে করছে, এটাও অনেক বড় সাফল্য বলা যায়। এটি ছাত্র রাজনীতির বর্তমান পচনশীল অবস্থাটাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। এটি একটি সুস্থ রাজনীতির উদাহরণ হিসেবে তরুণ প্রজন্মের সামনে একটি আদর্শ তুলে ধরে। সাম্প্রদায়িক অরাজনৈতিক ছাত্র আন্দোলনগুলো প্রমাণ করেছে যে ছাত্র সমাজের ভেতরে সেই আদর্শের আগুন এখনো নিভে যায়নি। তাই এই দাবিটি হয়তো একটি স্বপ্ন, কিন্তু একটি নষ্ট হয়ে যাওয়া সিস্টেমের বিপরীতে দাঁড়িয়ে এমন একটি স্বপ্ন দেখাও জরুরি জাতির ঘুমন্ত বিবেককে আবারও জাগিয়ে তোলার জন্য, যা নতুন দল এনসিপি দেখছে। সময় বলে দেবে তাদের কথা আর কাজে কতটুকু মিল থাকবে।